রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তুর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাতটা চেপে না ধরলে চলেই না। আব্বু রোজ থাকে না সঙ্গে, আজও নেই। এক পথিক চাচার পেছনে রাস্তা পার হয়ে দ্রুত রিক্সা ধরল। শীতের রোদ, তবুও খাড়া দুপুরের তাপ কড়া। বোরখা হিজাবের আবরণে নিচে ঘামের স্রোত বয়ে যাচ্ছিল তার। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল, সেসবে অন্তুর ভালো রকমের বিদ্বেষ আছে। কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে, আর বাকিটা নিজস্ব। অন্তুর ধারণা, ছাত্রলীগ যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাসফড়িংয়ের জাতকে পঙ্গপাল বলে। 10-15 লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘাখানিক জমির ফসলি ক্ষেতে আক্রমণ করলে তা খুব অল্প সময় ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার করে। এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কার করাকে বরবাদও বলবে। তাদের কথা কানে নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী। উদ্ভিদকে শাস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অন্তুর ধারণা, বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনই একদল পঙ্গপালের সমান। আমার কল এসেছে কয়েকবার। তার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজটাজ কিচ্ছু না, কিন্তু ছাত্র জনতাদের মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তির একটা ছুতো দেওয়ায় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরের ঝাঝালো রোদে বাড়ি ফিরে যে জরুরি কাজটা দেখল অন্তু, তাতে তার মাথাও দুপুরের রোদের মতোই উষ্ণ হলো। তাকে দেখতে আসা হয়েছে, প্রায়ই এমন হয়। মেহমানদের তাকে দেখার ধরনই সেই জাহিলি যুগের মেয়ে নামক পণ্য কেনাবেচার মতো। এটা অন্তুর নিজস্ব মত। সে বিষয়টাকে পছন্দ করে না। তারা অন্তুর চুল খুলে ফেলল। একটানে শরীরে জড়ানো ওড়নাটা সরিয়ে গলা, বুক, হাত দেখল। না, মেয়ে ফর্সায় আছে। অন্তু চুয়ালের পাটি শক্ত করে চুপ করে থাকল। কিন্তু যখন সালোয়ার উঁচিয়ে তুলতে গেল মহিলার ঠ্যাং দেখার উদ্দেশ্যে, অন্তুর ধৈর্যের সীমা বাদ খসল। সালোয়ার নামিয়ে নিয়ে দৌড়ে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে তাকেই স্পষ্ট স্বরে বলল, আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটের গরু কিনতে এসেছেন? পাত্রের মা হতভম্ব হল। অসন্তুষ্ট মুখে বললেন, এ মা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি? অন্তু বলল, জি না, ঠিক অপরাধ নয়, তবে মূর্খতা। কারণ আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত আকর্ষণীয় গায়ের রঙালা, মাংস বেশি হৃষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন। স্পষ্ট ঝরঝরে শুদ্ধ ভাষা অন্তুর মুখে, কিন্তু ভাষা কর্কশ। পাত্রের ফুপু মুখ কেমন করলেন। কোন দেশি কথা যে মেয়ে ভালোভাবে দেখা যাবে না? নাকি কোনো দোষ আছে? তাছাড়া কোন মেয়ে মানুষ আছে যে পাত্রপক্ষের মুখের ওপর এভাবে বদমাশের মতো কথা বলে? আশ্চর্য মেয়ে তো দেখছি। দেখতে আসছি তো দেখব না? অন্তু বলল, জি নিশ্চয়ই দেখবেন, দোষ থাকা চলবে না। দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করার মেশিন এনে দেখবেন। পরনের সালোয়ার ঠ্যাঙ্গে তুলে তারপর মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা, রাইট? ওনারা মুখ বিকৃত করে বসে আছেন। অন্তু আলতো হাসল আর বলল, দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গালফেড়ে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কিনা, মাথার চুল টেনে দেখতে হবে চুল আসল না নকল, আছে না নাই, ছোট না বড়, গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন। এটাই মেয়ে দেখা? অথচ বলুন তো, আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যেন কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হচ্ছে? খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। অপমান, অসন্তুষ্টি এবং বিরক্তি লেগে আছে তিনজনের মুখে। ছেলের ফুপু মুখ খুললেন, তো কিভাবে মেয়ে দেখে? তুমিই শেখাও কিভাবে মেয়ে দেখে। কথাটা বলে মুখ ঝামটি মারলেন মহিলা। রাবেয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকাচ্ছে। ঘরে পাড়ার মহিলারাও আছে কয়েকজন। পাশেই ঘটক মহিলা বসা। তিনি বললেন, এ কেমন কথা কও মেয়ে? দেখতে এলে একটু ভালো করেই তো দেখে মেয়ে, না দেখে শুনে আবার কি নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তুর কাছে এ কথার জবাব আছে। দেখে শুনে নিয়ে যাওয়াটা দোষের নয়, তবে দেখার মাঝে মার্জিত এবং শালীনতার ব্যাপার আছে। মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলকভাবে মেয়ে দেখার নাম করে এক প্রকার অপমান করছে। একটা মেয়ের পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদার মূল্য শব্দের অস্তিত্ব নেই। শুধুই একটি জড় সামগ্রী যাকে ঘুরিয়ে ফিরিয়ে বাজিয়ে দরদাম করে পছন্দ হলে দয়া করে কিনে নিয়ে যাওয়া হবে। এই কথাগুলো চেপে গিয়ে ঘটক মহিলাটির জবাবে চমৎকার হাসল অন্তু আর বলল, বাড়ির বউ হব? কে বলেছে? আমি বলেছি? আমি এখনো অন্যের ঘরের মেয়ে। আর অন্যের মেয়েকে বাজারের পণ্যের মতো ঘুরিয়ে ফিরে দেখা, দরদামের কথায় আসা, এগুলো যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখা হয় তাহলে বিয়ে বোধহয় আমার জন্য না। আর আমার ধারণা আপনাদের আমাকে দেখে শুনে পছন্দ হলে যৌতুকের কথাও তুলবেন। এক্ষেত্রে দুঃখিত চাচি, আব্বু আমাকে খাইয়ে দাইয়ে আদর যত্ন করে এত বছর সুশিক্ষায় শিক্ষিত করেছে। যৌতুকের বদলে বিয়ে দিয়ে আমার বোঝা নামাতে নয়। তাছাড়া আমিও ইচ্ছুক নই আমার জন্য পয়সা দিয়ে কোনো খেলনা পুরুষ কিনতে। পাত্রর মা অন্তুর মায়ের দিকে তাকিয়ে এবার কড়া স্বরে তাচ্ছিল্য করে মুখ বিকৃত করলেন।
আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করুন না কেন, আদর্শ শেখাতে পারেননি। এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুদি জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহই জানে। অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবরই অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু আর বসল না। সকলের বিভিন্ন রকম দৃষ্টিকে পেছনে ফেলে এগিয়ে গেল নিজের রুমের দিকে। তার নামে সমাজের রটা কথা নেহাত কম না। প্রতিনিয়তই লোকে তাকে আলোচনায় রেখেছে। অন্তুকে তার মা বাপ মানুষের মতো মানুষ করেছে। নষ্টা মেয়ে, ভ্রষ্টা মেয়ে, অসভ্য, বেয়াদব, আদর্শহীন, ভার্সিটিতে পড়িয়ে মিনিস্টার বানাতে চায় মেয়েকে। পাড়ার লোকের দেওয়া টাইটেলের অভাব পড়ে না অন্তুর গায়ে। কিছুক্ষণ পর সকলে বিদায় নিলে রুমে এলেন রাবেয়া বেগম। তিনি কিছু বলতে যাবেন তার আগেই অন্তু বলল, এরকম লোকদের সামনে বসানোর জন্য তুমি আমায় টিউশনি কামাই করিয়ে বাড়ি ডেকে আনলা? তোমার আক্কেলকে আর কতটা সাধুবাদ জানাবো আমি আম্মা? রাবেয়া বেগম অসন্তুষ্ট স্বরে বললেন, একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে। দিন দিন বেলেহাজ হয়ে যাচ্ছিস। বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি? আর কয়টা পাত্রের সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে চাওয়ার কোনো হক আমার নাই? পাড়ার লোক একের পর এক কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন। সবই তো শুনতেছিস। তুই পরিস্থিতি বুঝবি কোন দিন। বেকায়দা মেয়ে লোক জন্মালো আমার পেটে। অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসল। তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে। ধরে নিয়ে আসো এইসব মূর্খ ছোট মানসিকতার লোকদের। তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি? আব্বু তো বলে না বিয়ের কথা। তুমি কেন এত কান্দাও মানুষের কথায়? আব্বু এজন্যই বলে তোমার বিবেককে ইমপ্রুভমেন্ট করা দরকার। রাবেয়া বেগম বললেন, তোর বিবেক কাজে লাগা। তা লাগালেই তো মিটে যেত সব। এই দিয়ে কতগুলোর সাথে এমন হইল? পাড়ার লোক খুব ভালো করে এতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি, তা নিয়ে কত কথা শুনলাম। এখন বিয়ে করাচ্ছি না, তা নিয়েও লোকে কানাঘুষো শুরু করেছে। এই যে এসব আচরণ করিস, লোকের কানে যায় না? তোর বাপ তো শিক্ষিত অন্ধ, তার আর কি? টেবিলের উপর খাতা বই ছিটিয়ে আছে, সেগুলো গোছাতে গোছাতে অন্তু বলল, আম্মু তুমি 2 দিন না খেয়ে থাকো। কেউ তা নিয়ে আলোচনা করবে না, আর না এক মুঠ ভাত দিয়ে তোমায় সান্ত্বনা দিতে আসবে। কিন্তু তুমি যখন নিজের মতো করে কিছু করতে চাইবে, সেটা তাদের আলোচনার খোরাক হবে। তাহলে যে মানুষরা তোমার কষ্টকে আলোচনা করে সুখের রূপ দিতে পারে না, তাদেরকে তোমার ভালো থাকাকে কেন খারাপ থাকাতে বদলাতে সুযোগ দেবে? শেষের দিকে কঠিন হলো অন্তুর কণ্ঠস্বর। রাবেয়া বেগম বললেন, তুই এত অবুঝ কেন অন্তু? মেয়ে মানুষের এত মুখরা হতে নেই। সমাজে কথা হয়, বোবার কোনো বিপদ থাকে না। চুপ থাকলে নাজাত রে আম্মা। সোজা হয়ে দাঁড়ায় অন্তু। চোখে মুখে দ্যুতিময় দৃঢ়তা ফুটে ওঠে। আমার নাজাত চাই আখিরাতে। বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা, যেখানে জীবনটাই টানাপোড়েনের এক সমষ্টি মাত্র। রাবেয়া আস্ত করে এসে মেয়ের পাশে বসলেন আর বললেন, এখন বিয়ে যদি না করিস, পরে করবি তো? তখন যখন লোকে শুনতে আসবে তোর ব্যাপারে আশেপাশে, কি বলবে লোকে? মেয়ে লোক ঠান্ডা মেজাজের নরম হইতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ, তুই বুঝিস না? এইসব বিপদ আনে খালি। এইসব কি লেখাপড়া থেকে আসতেছে? আমি কি এতদূর তোরে লেখাপড়া করিয়ে ভুল করেছি? কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মেহজাবিন ওরমিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাই পেরোতে হতে পারে। একজন আইনজীবীর জীবন মুখবন্ধ আর নির্ঝঞ্ঝাট চলতে পারে না আম্মা। সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। মাসখানেক ছুটির পর ক্লাস শুরু হয় ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলে। দেশের পরিস্থিতি ভালো না, চারদিক উত্তাল। ফজরের নামাজও কামাই হয়ে গেছে। উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল, কিছু খাওয়ার আছে নাকি আম্মু? তরকারি চুলায় বসাতে বসাতে বললেন রাবিয়া, কি থাকবে? আব্বুর কাছে যা, দেখ বারান্দায় মুড়ি চানাচুর দিয়েছি। আমজাদ সাহেব খবরের কাগজে ঢুকে গেছে। অন্তু পাশে বসল। কি দেখছ? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, সেই গ্রেপ্তার, বাসে আগুন, হরতাল। অন্তুর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, নে, এত রাত জাগতে কে বলেছে? বলি সন্ধ্যায় পড়তে বসবি? চোখ মুখের কি হাল হয়েছে? আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে। অন্তু অল্প মুখ ফুলিয়ে বলল, আমি এখনো বাচ্চা নেই আব্বু। আমজাদ সাহেব ভরাট গলায় বললেন, টোস্ট নে। গলা দিয়ে খাবার নামতে চায় না, চাটুকু শেষ কর। কিছুক্ষণ চুপ থেকে আনমনে মুচকি হাসলেন আমজাদ সাহেব আর বললেন, মা বলতো, ও আমজাদ, যার শরীরে মাংস লাগে না তার মাথায় পড়ালেখা ছাই ঢুকবো। আয় তো, পাকা আম আনছে তোর আব্বা। দুধ ভাত মাখাইছি, আয় পরে পড়বি। দাদিকে অন্তু দেখেনি, আব্বুর দিকে অনিমেষ চেয়ে থাকলো। গম্ভীর এই মানুষটা কদাচিৎ অল্প হাসে। সৌম্য পৌঢ় চেহারায় যে জেতি ফুটে উঠেছে, আর ওই মেহেদি দেওয়া দাড়ির নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি। অন্তুর বুকে কাঁপন ধরে যায়। এই মানুষটাকে ছাড়া সে সর্বনিঃস্ব।
অন্তু বলল, আজকে আমায় নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে? আমজাদ সাহেব টান করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টালেন। তোর ভার্সিটি সেই 10টায়, আমি 8:30টার ট্রেন ধরব, এখনই বের হব। রিক্সা ঠিক করে দিয়ে যাব, খেয়ে যাবি। অন্তু ঠোঁটে ঠোঁট গুজল। দরকার নেই রিক্সার। শোনো, তুমি গোসল করে যাবে, রোদ ভালোই বাইরে, প্রেশার বাড়বে নয়তো। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, ভার্সিটি থেকে নাকি হলে থাকার কথা বলছে? অন্তু বলল, আম্মা কি আর রাজি হবে তাতে? আমজাদ সাহেব গম্ভীর চোখে তাকিয়ে অন্তুর কপাল ছুলেন। কিছু লেগেছিল, তাই সযত্নে মুছে ভারী গলায় বললেন, সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে? অন্তু বলল, ক্লাস টেস্ট চলছে, খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয়। খবরের কাগজটা অন্তুর হাতে দিয়ে উঠে পড়লেন আমজাদ সাহেব। অন্তু পিছু ডাকে, আব্বু। পিছে মুড়লেন তিনি। অসহায় দেখায় অন্তুর মুখটা। কবে ফিরবে তুমি? 2 দিন দেরি হবে হয়তো, কাজ না থাকলে ফিরে আসবি ক্লাস শেষে, কোথাও দেরি করবি না। অন্তু আস্তে করে মাথা নাড়ে, আমজাদ সাহেব সামনে ফিরে সামান্য হাসলেন। অন্তু থাকতে পারে না ওনাকে ছাড়া। তার তেজস্বী মেয়ে এই এক জায়গাতেই কাবু, অথচ পাগলি বোঝে না চিরকালে এই আব্বুটা সাথে থাকবে না। সামনের পথ তাকে একাই পাড়ি দিতে হবে। ভার্সিটির সামনে এসে রিক্সা থামল। কদিন আগেই তুমুল আন্দোলন হয়ে গেছে ছাত্র পরিষদের। দেশটা ভালো চলছে, রোজ খুন গুম কারাবরণ অবিরাম, থামাথামি নেই, সরকারের ক্লান্তিও নেই। খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে। মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য, তবে সরকার ভালো আছে। সে তার মন মতো দেশ চালাচ্ছে। কেউ ভয়ে বিরোধিতা করে না, করলে কারাগার নেহাত কম নয় দেশে। অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকদেরও সংখ্যা বেশ। ফটকের ওপর বড় বড় অক্ষরে লেখা, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিনাজপুরের বাসেরহাট থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি। হলে থাকার প্রয়োজন পড়ে না বিশেষ। শহীদ মিনার চত্বরের আশপাশটা বেশ ভালো লাগে অন্তুর। জায়গাটা পার করার সময় পেছন থেকে কেউ ডাকল। অন্তু পিছু ফিরে দেখল 6 জন যুবক। তার সিনিয়র হবে নিশ্চিত। সামনে যে দাঁড়িয়ে আছে তাকে চেনা চেনা লাগলো, আগে দেখা মুখ, তবে মনে নেই বিশেষ কিছু। সে এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও একটা টান দাও। অন্তু নিঃসংকোচ হাতে নিল সিগারেটটা। তার একটা দোষ আছে, সে ভেতরে আর বাইরে আলাদা থাকতে পারে না। যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায়, কিন্তু তার সেই দক্ষতা বা অভিজ্ঞতা নেই। সিনিয়রদের প্রতি তার পুরনো বিদ্বেষ রয়েছে। তা সেদিন বেরিয়ে এসেছিল ভুলক্রমে। অন্তু আধা খাওয়া সিগারেটটা ঘুরিয়ে ফিরে দেখে বলছিল, টান না হয় দেব একটা, কিন্তু এতে ফজিলতটা কি? পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার। অন্তুর চোখে চোখ গেঁথে হেসে উঠল সে। ফজিলত? এই যে আমি তোমাকে টান দিতে বলেছি, এর চেয়ে বড় ফজিলত বা হকিকত আর কিছুই হতে পারে না সিস্টার। আর জরুরি তো মোটেও নয় যে সবকিছুতে ফজিলত থাকা লাগবে। এক টান মারো, স্বাদ ভালো, ব্যানসন অ্যান্ড হেজেস। অন্তু যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে, তা কেন? এটা 80% মুসলিমদের দেশ বাংলাদেশ। সেক্ষেত্রে আমিও পশ্চিমা সংস্কৃতির মেয়ে না, সিগারেটে অভ্যস্ত নই আমি। সে কপাল সামান্য জড়িয়ে হাসল। হাসার সময় গা দুলে ওঠে, ভঙ্গিমাতে বড় বেপরোয়াপনা। সে বলল, তবুও একটা টান মারো দয়ালের নামে। অন্তু 2-1 আশেপাশে তাকালো বোকার মতো। কেউ আশার নেই বোধহয় তাকে বাঁচাতে। এর অবশ্য কারণ আছে। মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি, কিন্তু তারা এসে অন্তুর পক্ষে এবং সামনের জনগণের বিপক্ষে কথা বললে যেটা হবে সেটা বিপদ। হিজাবের আড়ালে অন্তুর শরীরটা 2-1 ঝাঁকুনি খেল, তবুও পরিষ্কার গলায় বলল, তবু কেন? পেছন থেকে কবির ক্যাটক্যাট করে বলে উঠল, কারণ আমরা সিনিয়র। এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা। ঠিক বলিনি ভাই? পেছনের ছেলেরা হাসল। সে বলল, আলবত, সহি কথা কইছিস। সকলে দেখছে ওদের। অন্তু মাথা নাড়ল। সাংঘাতিক ব্যাপার দেখছি। তবে সিনিয়রদের মতো আচরণ আপনাদের একজনেরও নয়। সে ভ্রু নাচিয়ে বাহবা দিতে এগিয়ে অন্তুর মুখের ওপর ঝুঁকে এলো আর বলল, তুমি তা জানাবা ডিয়ার? অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয়। ভোগ ভোগ করে গন্ধ আসছে তার মুখ থেকে। অন্তু নিজ গরিমায় বলে ওঠে মারি শক্ত করে, জানাতেই পারি শিক্ষার বয়স হয় না, বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। কবির কিন্তু সহৃদয় ব্যক্তি। সে সাবধান করল, হুঁশিয়ারি করছ, সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ, মারা পড়বে মেয়ে। কবে ভর্তি হয়েছ? কে বড় কে ছোট বিষয়টা বুঝে উঠতে পারোনি মনে হচ্ছে। কবিরের খুব হাসি পাচ্ছে ছোট মেয়েটার দুঃসাহসের ওপর। বড় ইচ্ছে করছে নিকাবটা টেনে ছিঁড়ে ফেলতে। ফেলাও তো উচিত, মেয়েটা বেয়াদব। অন্তু হাসল।
কুকুর ছোট হোক কিংবা বড়, তাকে কুকুর বলার সৎসাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ। কি বলেন সিনিয়র মশাই? কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলল। সে ভ্রু কিঞ্চিত জড়ায়, যা খুব সূক্ষ্ম। তার খুব আনন্দ লাগছে। নতুন ধরনের অভিজ্ঞতা এটা। তাদের সামনে কেউ কথা তো বলেই না। মেয়েটা নিশ্চিত তাকে চেনে না। অন্তু আবার বলল, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে সিগারেট টানতে বলা, পানির বোতল ভরানো, জুতা পরিষ্কার করানো, আজেবাজে কথা চিরকুটে লিখে তা অন্যকে দেওয়ানো, হ্যারাস করা, হুমকি দেওয়া, হলে ডেকে নেওয়া, এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা? অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক। সে জুনিয়রকে আদব শেখাবে, শিষ্টাচার বোঝাবে, একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল। সেই বই আপনাদের হাতে পড়েনি, দুঃখজনক। মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন। ভুল বলিনি আমি নিশ্চয়ই? সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে ক্লাসের দিকে চলে গেল অন্তু। ছেলেগুলো ধরতে যায় অন্তুকে। সে বাদ সাধল, বয়েজ কুল কুল, মালটা তো একদম আলাদা রে, সবার চাইতে আলাদা। তার সাথে খেলাটাও হবে একদম আলাদা। শালার রাজনীতিতে আসার পর কত ভদ্রলোক হয়ে গেছি আমি, ভাবা যায়? আমাকে চেনেনি মনে হয়, পাত্তাই দিল না। ছি! আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো। কুকুর বলেই খালাস হয়ে গেল মেয়ে। পেটে যে কুকুরের ভীষণ খিদে, সেটা খেয়ালই করলো না। নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার। হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়ল দুদিকে। ছ্যাঃ, উফ কি তেজ! আমি ডিস্টার্ব রে। সিগারেটটা সে তুলল, সেটা কবির দেখিয়ে বলল, রেখে দে এটা যত্ন করে। পাখি শিকার করার পর একবার করে এটা দেখব। আর তাকে কথা শেষ করতে না দিয়েই সে বলে উঠল, তাই বলে আমার সাথে এইভাবে? এই, ও আমাকে চেনে? চেনে না রে আমাকে। সামনের দাঁতক পাটি মৃদু ঘষল, ঘাড়ে হাত বুলিয়ে আর চোখে সামনে তাকিয়ে দেখল। আবার আকাশের পানে তাকালো আর বলল, সামনে ইলেকশন, নিজেকে বাঁচিয়ে চলছি। তাতে দেখতেছি মেলা লোকই রঙ্গতামাশা দেখায় চলে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে বল? ইলেকশন তো শেষ হবে, তাই না? এরপর কি হবে তা ভাবছে না কেন এরা? উন্মাদের মতো হাসল সে। ভার্সিটি চত্বরের লোকজন এখন কম, ক্লাসের ফুল টাইম চলছে। লোক থাকলেও তার যায় আসার কথা না। যে পাশ কাটাচ্ছে সালাম ঠুকে যাচ্ছে তাকে। সে আবার তাকালো অন্তুর দিকে। অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে।